প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপর আলোচনা শুরু করব। আমাদের আজকের যে তৃতীয় অধ্যায়, সে অধ্যায়ের শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়। আমরা আজকে দেখব উৎপাদন কি, কিভাবে উৎপাদন হতে পারে এবং উৎপাদন অপেক্ষক কাকে বলে। তারপর দেখব উৎপাদন অপেক্ষক কত প্রকার ও কি, আর কিছু রিলেটেড বিধি আমরা পড়ার চেষ্টা করব। আজকে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, উৎপাদন কি, এটা আমরা প্রস্তুতপক্ষে আলোচনা করেছি। আমরা প্রথম অধ্যায়েও আলোচনা করেছি। আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি। উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদন হচ্ছে, সাধারণভাবে আমরা বলি কোনো কিছু তৈরি করা উৎপাদন। বস্তুতপক্ষে মানুষ কিছু তৈরি করতে পারে না, মানুষ কিছু সৃষ্টি করতে পারে না। যিনি তৈরি করেন, যিনি সৃষ্টি করেন, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। মানুষ কি করতে পারে? মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার, আকৃতি, স্থান এবং সময় পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। আবারও বলছি, মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার, আকৃতি, স্থান ও সময় পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে উপযোগ সৃষ্টি করাকে এক কথায় উৎপাদন বলে। তাহলে আমরা শিখলাম যে মানুষ কিছু সৃষ্টি করতে পারে না, তৈরি করতে পারে না। মানুষ যিনি সৃষ্টি করেন, আমরা সবাই জানি তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আর মানুষ কি করতে পারে? প্রকৃতিতে যে সমস্ত বস্তু আছে সেগুলোর আকার, আকৃতি পরিবর্তন করে, স্থান, সময় পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। আর এভাবে উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে। উৎপাদন অনেকভাবে সৃষ্টি করতে পারে। এক নম্বর হচ্ছে আকার, আকৃতি পরিবর্তন। এটাকে আমরা বলি রূপগত উপযোগ। রূপগত উপযোগ। মানুষ যখন কোনো বস্তুর আকার, আকৃতি পরিবর্তন করে এটার উপযোগিতা, ব্যবহার বাড়ায়, তখন রূপগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, রূপগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? উত্তর হচ্ছে, বস্তুর আকার, আকৃতি পরিবর্তনের মাধ্যমে। এবার যেমন আমরা যে টেবিল চেয়ার ব্যবহার করি পড়ার জন্য, সেগুলোর আগের রূপ ছিল কাঠ, তার আগের রূপ ছিল কোনো একটা বড় গাছ। তাহলে গাছের আকার, আকৃতি পরিবর্তন হয়ে কাঠ। কাঠ হলে গাছের তুলনায় কাঠের ব্যবহার বা উপযোগিতা বাড়ে। তাহলে এটা এক ধরনের উৎপাদন। আবার কাঠগুলোকে যখন কাঠমিস্ত্রি বিভিন্ন আকার, আকৃতি পরিবর্তন করে টেবিল, চেয়ার, বিভিন্ন ফার্নিচার তৈরি করে, তখন সেগুলির ব্যবহার আরো বাড়ে, উপযোগিতা আরো বাড়ে। তাহলে এখানেও এক ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এভাবে আকার, আকৃতি পরিবর্তন করলে যে উপযোগ সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে রূপগত উপযোগ। তাহলে রূপগত উপযোগ সৃষ্টি করেও উৎপাদন করা যায়। 2 নাম্বার, স্থানগত, রূপগত, তারপর হচ্ছে স্থানগত উপযোগ। বস্তু বা দ্রব্য সামগ্রী যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়,
তখন সেটার ব্যবহার বাড়ে। ব্যবহার বাড়ে অর্থাৎ হচ্ছে সেটার উপযোগিতা বাড়ে। যেমন আমরা কি করি সবাই, আমরা নারিকেলকে যখন আমরা তার আবরণটা আমরা ছুলে ফেলি, তাহলে সেখান থেকে নারিকেলের যে ছোবড়াগুলি বের হয় সেগুলি আমরা ফেলে দিতে পারি। কিন্তু সেগুলি যখন প্রসেসিং করে শিল্পে ব্যবহার করা হয়, তখন আমরা যে সোফা টোফা ইত্যাদির জিনিস ব্যবহার করি সেগুলির জন্য ব্যবহার করা হয়। তাহলে এই ফেলনা জিনিসটা স্থানান্তরিত হলে শিল্পে, তাহলে সেটার উপযোগ বাড়ে। এটা একটা স্থানগত উপযোগের উদাহরণ। আবার কোনো জায়গায় যে সমস্ত জিনিস বেশি পাওয়া যায়, অ্যাভেলেবল, পর্যাপ্ত, সেটা যেখানে অ্যাভেলেবল নয় সেখানে স্থানান্তরিত হলেও এটার উপযোগিতা বাড়ে। যেমন আমরা জানি সবাই, আমের মৌসুমে রাজশাহীতে অনেক আম পাওয়া যায়। সেক্ষেত্রে রাজশাহীতে আমের দাম যা হয়, সেই আমগুলি যদি চট্টগ্রামে স্থানান্তর করা হয়, তাহলে দেখা যায় যে আমের দাম অনেক গুণ বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ সেখানে পর্যাপ্ত বলে সেগুলির ব্যবহার রাজশাহীর মানুষদের কাছে কম। চট্টগ্রামে আসলে আমরা যেহেতু আমাদের এখানে এগুলি পর্যাপ্ত নয়, সেগুলির ব্যবহার বা আমরা এগুলি পেতে চাই অনেক বেশি, এটার উপযোগিতা অনেক বেশি। তাহলে এভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আবার গ্রামের শাকসবজি, ছোট মাছ, সেগুলি গ্রামে দাম কম, শহরে যখন স্থানান্তর করা হয় দাম বেশি, কারণ শহরের মানুষ সেগুলি বেশি পেতে চায়। তাহলে বেশি পেতে চায় কেন? তারা সেখান থেকে বেশি উপযোগ পায় মনে করে। আর সেটা কেন? যেহেতু এখানে এটা পর্যাপ্ত নয়। তাহলে এভাবে শাকসবজি ইত্যাদি গ্রামের কোনো বস্তু যখন শহরে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রেও স্থানগত উপযোগ হয়। এটাও অর্থনীতির ভাষায় এক ধরনের উৎপাদন। তাহলে স্থানগত উৎপাদন উপযোগ। তারপর হচ্ছে কালগত উপযোগ। কালগত উপযোগ অর্থাৎ কোনো একটা দ্রব্য বা দ্রব্য যেটা মৌসুমে পাওয়া যায়, সেটা যদি কিছুকাল সংরক্ষণ করে তারপর মৌসুম চলে গেলে সংরক্ষণ করে রাখা হয় এবং মৌসুম চলে গেলে সেটা যদি সাপ্লাই করা হয়, তখন যদি মানুষকে সেটা খেতে দেওয়া হয়, সেখান থেকে অনেক বেশি উপযোগ পাওয়া যায়। যেমন এখন আমের মৌসুম নাই, আমরা যদি আম পাই, তাহলে মৌসুমে আমরা আম খেলে যে তৃপ্তি পেতাম, এখন আম খেলে সেটা থেকে অনেক বেশি তৃপ্তি পাবো এবং সেটার জন্য অনেক বেশি দাম আমরা পরিশোধ করতে প্রস্তুত থাকবো। তাহলে বস্তু সংরক্ষণ করলে যে উপযোগ সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে কালগত উপযোগ। তাহলে স্থানগত আকার আকৃতি, রূপগত হচ্ছে আকার আকৃতি, স্থানগত হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, কালগত হচ্ছে যে সংরক্ষণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়। তাছাড়া সত্ত্বগত উপযোগও আছে, অর্থাৎ কোনো একটা বস্তুর সত্ত্ব বা মালিকানা পরিবর্তন হলে যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে সত্ত্বগত উপযোগ বলে। যেমন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, জমির মালিক আমরা কেউ একজন ছিলাম, এখন এইটা আমার থেকে অন্যজনে কিনে নিয়েছে, আমি বিক্রি করে দিয়েছি, তাহলে সত্ত্ব বা মালিকানা পরিবর্তন হয়েছে। এভাবে সত্ত্ব বা মালিকানা পরিবর্তন হলে উপযোগ সৃষ্টি হয়। তারপরে সেবাগত উপযোগও আছে, বিভিন্ন শ্রমিকের সেবা, যেমন আমাদের শিক্ষকদের সেবা, ডাক্তারদের সেবা, এগুলি থেকে যে উপযোগ পাওয়া যায় সেগুলি হচ্ছে সেবাগত উপযোগ। এগুলিও এক ধরনের উৎপাদন। জ্ঞানগত উপযোগ, বইপত্র, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, এগুলি থেকে আমরা যে জ্ঞান সংগ্রহ করি সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ, এটাও এক ধরনের উৎপাদন। তাহলে অর্থনীতির ভাষায় উপযোগ যে বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে বা নতুন উপযোগ সৃষ্টি করাটাই হচ্ছে উৎপাদন। এবার আসি আমরা উৎপাদন অপেক্ষক। আমরা দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনাটা করেছি তোমাদের মনে আছে, সেটাতে আমরা বলেছিলাম অপেক্ষক মানেই হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক। তাহলে এখানেও যেহেতু অপেক্ষক নামটা উৎপাদনের সাথে জড়িত আছে, উৎপাদন অপেক্ষক, তার মানে এখানেও দুই বা ততোধিক চলক আছে। সেই চলকগুলি কি কি? আমরা জানি যে উৎপাদন কতখানি হবে,
অর্থাৎ বেশি হবে নাকি কম হবে, সেটা নির্ভর করে উৎপাদনের উপকরণের ব্যবহারের উপর। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আর প্রযুক্তিও একটা ফ্যাক্ট যেটা উৎপাদনকে প্রভাবিত করে। তাহলে উৎপাদনকে প্রভাবিত করে যেসব বিষয়, সেগুলোর উপর উৎপাদনের নির্ভরশীলতাটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। সহজ ভাষায় যেসব বিষয় দ্বারা উৎপাদন প্রভাবিত হয় সেগুলোর উপর উৎপাদনের নির্ভরশীলতাটাই হচ্ছে যে উৎপাদন অপেক্ষক। আমরা এরকম বলতে পারি, উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক বিরাজ করে। কারিগরি বা কৌশলগত সম্পর্কটা কিরকম? কি পরিমাণ উপকরণ ব্যবহার করলে কি পরিমাণ উৎপাদন হবে, কত উপকরণ ব্যবহার করলে কত উৎপাদন হবে, এইটার যে নির্দেশনা বা নির্ভরশীলতা যে অপেক্ষকের সাহায্যে দেখানো হয় সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। অধ্যাপক লিওনটিয়েভ বলছেন, কোন নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে কোন উৎপাদন প্রতিষ্ঠান কি পরিমাণ উপাদান ব্যবহার করে কি পরিমাণ দ্রব্যাদি উৎপাদন করতে পারে তাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। অর্থাৎ উপকরণের ব্যবহার এবং উৎপাদনের পরিমাণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক আছে তার নাম হচ্ছে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে এই দুইটা কি? উত্তর হচ্ছে যে আমরা উৎপাদন ক্ষেত্রে যে সমস্ত উপকরণ ব্যবহার করব সেগুলোর কোনোটা একটা নির্দিষ্ট সময়ের আগে পরিবর্তন করা যায় না, স্থির রাখতে হয়। পরিবর্তন করতে হলে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি? যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ এর সাথে পরিবর্তনশীল উপকরণের ব্যবহারের মাধ্যমে উৎপাদন পরিচালনা করা হয়, সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। স্থির উপকরণ কোনগুলো? যে উপকরণগুলো একটা নির্দিষ্ট সময়ের আগে পরিবর্তন করা যায় না। খেয়াল রাখবে, অর্থনীতিতে স্বল্পকাল এবং দীর্ঘকাল সময়ের বিষয় নয়। আমরা এক সপ্তাহকে, 6 মাসকে, 12 মাসকে এরকম স্বল্পকাল এরকম বলবো না। আমরা স্বল্পকাল বলবো ওই সময়কে যে সময়ের মধ্যে উৎপাদনের কিছু কিছু উপকরণকে পরিবর্তন করা যায় না। আর দীর্ঘকাল বলবো ওই সময়কে যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়। তার মানে দীর্ঘকালে কোনো স্থির উপকরণ থাকে না, দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই পরিবর্তন করা যায়। সুতরাং স্বল্পকাল এবং দীর্ঘকাল অর্থনীতিতে সময় ভিত্তিক নয়। স্বল্পকাল দীর্ঘকাল অর্থনীতিতে এটা নির্ভর করে উৎপাদন যে দ্রব্য এবং সেবা উৎপাদন করছি সেটার উপর। ওই দ্রব্য এবং সেবা উৎপাদনের প্রেক্ষিতে কিছু কিছু উপকরণ স্থির থাকতে পারে, কিছু কিছু উপকরণ পরিবর্তন করা যেতে পারে। কিন্তু খেয়াল রাখবে, সকল দ্রব্য এবং সেবার ক্ষেত্রে স্বল্পকাল দীর্ঘকাল একই রকম নয়। এক এক দ্রব্য সেবা উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকাল দীর্ঘকাল এক এক রকম হতে পারে। তাহলে এ হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে কি? যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের কিছু কিছু উপকরণ স্থির থাকে। একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আমরা এরকম লিখতে পারি, যেখানে আমরা দেখাবো যে কিছু উপকরণ স্থির আছে আর কিছু উপকরণ পরিবর্তনশীল আছে। উপকরণ কয়টা? আমরা জানি যে 4টা উপকরণ আছে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সাধারণত আমরা কিউ ইজ এ ফাংশন অফ এল কে, আমরা যখন কে এর উপরে এরকম একটা বার দিই, কে বার, এই লাইনটা হচ্ছে বার। বার মানে হচ্ছে কে টা স্থির,
তাহলে কোন একটা উপকরণ যখন স্থির আছে তাহলে বুঝতে হবে যে এটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখানে আরো ফ্যাক্টর আছে। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে এরকম যদি থাকে কিউ ইজ এ ফাংশন অফ এল কে, দুটাই পরিবর্তনশীল, লেবার এবং ক্যাপিটাল দুটাই পরিবর্তনশীল, তাহলে আমরা বুঝবো যে এটা একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে আরো অন্যান্য উপকরণও থাকতে পারে, স্বল্পকালীনও থাকতে পারে, কিন্তু মূল যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটার উপর যদি বার থাকে উপকরণ তাহলে সেটা হবে স্বল্পকালীন, আর যদি বার না থাকে সবগুলি পরিবর্তনশীল বুঝায় তখন সেটাকে আমরা বলবো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এবার আমরা আসবো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, সেটা হচ্ছে যে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, এটাকে আমরা বলি ল অফ ভেরিয়েবল প্রপোর্শনস, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। আমরা একটু আগে বলেছি যে আমরা যদি উৎপাদনের পরিমাণ বাড়াতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে করতে হবে কি উপকরণের ব্যবহার বাড়াইতে হবে। কিন্তু স্বল্পকাল যদি হয় তখন কিন্তু উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না। এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে এখন আমরা দেখব যে অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটা উপকরণের ব্যবহার বৃদ্ধি করা হলে বা পরিবর্তন করা হলে উৎপাদনের পরিমাণ কি হারে বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। অর্থাৎ একটা উপকরণ পরিবর্তন করে অন্যান্য উপকরণ স্থির রাখলে উৎপাদন যে হারে পরিবর্তন হয় সেটা যে বিধির মাধ্যমে জানা যায় তার নাম হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এইটা তিন রকম হইতে পারে। এক নাম্বার ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। প্রান্তিক উৎপাদন বিধি। এই বিধি অনুযায়ী আমরা যদি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে অন্যান্য উপকরণের ব্যবহার স্থির রেখে কোনো একটা উপকরণের ব্যবহার বৃদ্ধি করি তাহলে উৎপাদন একটা নির্দিষ্ট সময়ের পরে, প্রান্তিক উৎপাদন একটা নির্দিষ্ট সময়ের পরে ক্রমাগত হ্রাস পাবে। প্রান্তিক উৎপাদন নির্দিষ্ট সময়ের পরে ক্রমাগত হ্রাস পাবে। ক্রমহ্রাসমান শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত হ্রাস পাওয়া। কি হ্রাস পাবে? প্রান্তিক উৎপাদন। তাহলে প্রান্তিক উৎপাদন নির্দিষ্ট সময়ের পরে ক্রমাগত হ্রাস পাওয়ার যে বিধি সেটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কখন? যদি আমরা উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উপকরণের ব্যবহার একটা, যে কোনো একটার ব্যবহার যদি আমরা বাড়াই অন্যগুলির ব্যবহার স্থির রেখে, সেক্ষেত্রে মোট উৎপাদন রেখাটা হয় এটা হচ্ছে টিপি। এগুলি আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য, অনুধাবনের প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টিপি রেখাটা আকৃতি কিরূপ? ডান দিকে ঊর্ধ্বগামী, তবে ক্রমহ্রাসমান হারে ঊর্ধ্বগামী। ক্রমান্বত বাড়ছে কিন্তু ক্রমাগত কম কম হারে বাড়ছে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখার আকৃতি কিরূপ? মোট উৎপাদন রেখার আকৃতি হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী কিন্তু ক্রমাগত কম কম হারে ঊর্ধ্বগামী। তারপরে এমপি রেখা হবে ডান দিকে নিম্নগামী। প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন কার্ভ হবে ডান দিকে নিম্নগামী। তারপরে আসো ক্রমহ্রাসমানের জায়গায় আমরা এখন দিচ্ছি এবার 2 নাম্বার হচ্ছে ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা হচ্ছে যে যদি কোন একটা উপকরণের ব্যবহার বাড়ানো হয় তাহলে প্রান্তিক উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাবে। তাহলে মোট উৎপাদন রেখা হবে, পার্থক্যগুলো একটু দেখে নাও।
ডান দিকে ঊর্ধ্বগামী কিন্তু ক্রমাগত বেশি বেশি হারে ঊর্ধ্বগামী, বা ডান দিকে ঊর্ধ্বগামী ও লম্ব অক্ষের দিকে বাঁকানো। আর আগেরটা ছিল ডান দিকে ঊর্ধ্বগামী ভূমি অক্ষের দিকে বাঁকানো। এটা হচ্ছে মোট উৎপাদন রেখা। আর প্রান্তিক উৎপাদন রেখা হবে ডান দিকে ঊর্ধ্বগামী। আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ছিল ডান দিকে নিম্নগামী, এখন হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। তারপর হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এটাকে বলি সমানুপাতিক বা স্থির। সেক্ষেত্রে মোট উৎপাদন রেখা হবে ডান দিকে ঊর্ধ্বগামী এবং সরল রেখা, ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখা। প্রান্তিক উৎপাদন রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল বা উৎপাদন অক্ষের সমান্তরাল। তাহলে এই বিভিন্ন পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির আওতায় মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন রেখাগুলির আকৃতি কিরূপ আমরা দেখালাম। প্রশ্ন হতে পারে, যেমন এইরকম একটা চিত্র দিল, বলল যে উদ্দীপকে উল্লেখিত চিত্রে কোন ধরনের প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর আছে? উত্তর হচ্ছে সমানুপাতিক বা স্থির। বা এইটা দিল, এই টিপি রেখার এই উদ্দীপক উল্লেখিত টিপি মোট উৎপাদন রেখায় কোন বিধি কার্যকর আছে? সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এরকম ভাবে বাকি দুইটার জন্য একই প্রশ্ন থাকতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।